বিশ্বের দুটি প্রান্তে দুটি রাষ্ট্র দশকের পর দশক ধরে পশ্চিমা শক্তির সঙ্গে এক অদৃশ্য যুদ্ধে লিপ্ত। একটি পূর্বে ঘন পাহাড়ে লুকানো পারমাণবিক অস্ত্রের আড়ালে নিজেকে সুরক্ষিত রাখা উত্তর কোরিয়া, অন্যটি পশ্চিমে মরু ও পর্বতের মাঝে ক্ষেপণাস্ত্রের বনে গড়া ইরান। আজ আমরা বিশ্লেষণ করব এই দুই রাষ্ট্রের সামরিক শক্তি, তাদের অস্ত্র, তাদের কৌশল এবং বিশ্বের জন্য তারা কতটা হুমকি। সামরিক শক্তির বৈশ্বিক সূচক 2026 অনুযায়ী উত্তর কোরিয়া 145টি দেশের মধ্যে 31তম অবস্থানে রয়েছে। উত্তর কোরিয়া তার সনগুণ বা সামরিক প্রথম নীতির আওতায় কোরিয়ান পিপলস আর্মিকে রাষ্ট্রের কেন্দ্রবিন্দুতে রেখেছে। 2025-26 সালে দেশটি আনুষ্ঠানিকভাবে শত্রু দুই রাষ্ট্র তত্ত্ব গ্রহণ করে, যেখানে দক্ষিণ কোরিয়াকে প্রধান প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করা হয়। উত্তর কোরিয়ার 12,80,000 সক্রিয় সামরিক সদস্য রয়েছে এবং অতিরিক্ত 6 লাখ রিজার্ভ বাহিনীতে আছে। বার্ষিক প্রতিরক্ষা বাজেট প্রায় 1.6 বিলিয়ন মার্কিন ডলার, যদিও জাতীয় বাজেটের একটি অস্বাভাবিক বড় অংশ সামরিক খাতে ব্যয় হয়। উত্তর কোরিয়ার স্থলবাহিনীতে রয়েছে 4,200-রও বেশি মেইন ব্যাটল ট্যাঙ্ক, 5,500-রও বেশি সাঁজোয়া যান, 10,000-এর বেশি কামান এবং 2,500-রও বেশি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম। এই সংখ্যা বিশ্বের যে কোনো দেশের তুলনায় অন্যতম বৃহৎ। কিন্তু সংখ্যাই সব কথা বলে না। উত্তর কোরিয়ার অধিকাংশ ট্যাঙ্ক সোভিয়েত আমলের T-54 বা 55 মডেল, যেগুলিতে আধুনিক ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম নেই। ইউক্রেনের যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে উত্তর কোরিয়ার নতুন ট্যাঙ্ক তৈরি করেছে, যেখানে আধুনিক ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম যুক্ত করা হয়েছে। অক্টোবরের সামরিক কুচকাওয়াজে এই নতুন ট্যাঙ্কগুলো প্রদর্শন করা হয়। উত্তর কোরিয়ার বায়ুবাহিনীতে 368টি যুদ্ধবিমান এবং 205টি হেলিকপ্টার রয়েছে, যেগুলি মূলত আঞ্চলিক প্রতিরক্ষার জন্য ব্যবহৃত হয়। বায়ুবাহিনী বর্তমানে MiG-21, MiG-29 এবং Su-25 যুদ্ধবিমানের ওপর নির্ভরশীল। তবে কিম জং উন বায়ুবাহিনীকে নতুন কৌশলগত সম্পদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। 2025 সালের নভেম্বরে বায়ুবাহিনীর 80তম বার্ষিকোৎসবে উত্তর কোরিয়া তার নিজস্ব সংস্করণের টোরাস মিসাইল, পারমাণবিক সক্ষম ক্রুজ মিসাইল, সামুদ্রিক বিরোধী সি ইগল মিসাইল, উন্নত রিকনেসেন্স ড্রোন এবং একটি এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং সিস্টেম প্রদর্শন করে। নতুন চো হিয়ন ক্লাস ডিস্ট্রয়ার রাজনৈতিক উদ্দেশ্যে নির্মিত হলেও এগুলি ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল এবং ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল বহন করতে সক্ষম। এই জাহাজগুলি তুলনামূলকভাবে আধুনিক। উত্তর কোরিয়ার নৌবাহিনীর উল্লেখযোগ্য উন্নতি। 2025 সালের মার্চে স্যাটেলাইট চিত্রে পোংদে শিপইয়ার্ডে একটি পারমাণবিক শক্তিচালিত কৌশলগত সাবমেরিন নির্মাণাধীন দেখা গেছে, যার ওজন আনুমানিক 5,000 থেকে 8,000 টন, এবং এটি পুকুকগুকসং সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল বহন করার জন্য ডিজাইন করা হয়েছে। এখানেই উত্তর কোরিয়া সবচেয়ে ভয়ঙ্কর। তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বিশ্বের যে কোনো বিশেষজ্ঞকে শঙ্কিত করে। উত্তর কোরিয়ার প্রথম সলিড প্রোপেলেন্ট ICBM হওয়াসং-18 2023 সালের এপ্রিলে পরীক্ষা করা হয় এবং 2023 সালের ডিসেম্বরের মধ্যে এটি মোতায়েন করা হয়। দীর্ঘতর সলিড ICBM হওয়াসং-19 2024 সালের অক্টোবরে প্রথমবার পরীক্ষা করা হয়। 2025 সালের অক্টোবরে পরবর্তী প্রজন্মের হওয়াসং-20 প্রদর্শন করা হয়। 2026 সালের জানুয়ারিতে উত্তর কোরিয়া 1000 কিলোমিটার পাল্লার একটি অজ্ঞাত হাইপারসনিক মিসাইল পরীক্ষা চালায়। এই হাইপারসনিক গ্লাইড ভেহিকেল প্রযুক্তি তাদের মিসাইলকে আরও অপ্রতিরোধ্য করে তুলছে। উত্তর কোরিয়া সারফেস যুদ্ধজাহাজ থেকেও ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল পরীক্ষা করেছে, যার মধ্যে 2023 সালে অ্যামনক ক্লাস করভেট এবং 2025 সালের এপ্রিলে নতুন চো হিয়ন ক্লাস ডিস্ট্রয়ার অন্তর্ভুক্ত। এতে মিসাইল বাহিনীর বৈচিত্র্য এবং বেঁচে থাকার ক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে। 2026 সালে উত্তর কোরিয়ার কাছে আনুমানিক 50টি মোতায়েনযোগ্য পারমাণবিক ওয়ারহেড রয়েছে এবং 90টির মতো ওয়ারহেড তৈরির জন্য পর্যাপ্ত ফিসাইল পদার্থ মজুদ আছে। ইয়ংবিয়েনের 5 মেগাওয়াট প্লুটোনিয়াম রিঅ্যাক্টর আবার চালু হয়েছে এবং ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ সুবিধাগুলি নতুনভাবে সংস্কার করা হয়েছে। উত্তর কোরিয়ার ICBM হওয়াসং-15, 17, 18 এবং 19 তাদের বিদ্যমান ওয়ারহেড মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রাউন্ড বেসড মিসাইল প্রতিরোধ ব্যবস্থাকে অভিভূত করার মতো ভলিউম ফায়ার পাওয়ার রাখতে পারে। এক দশকের মধ্যে এই অস্ত্রভাণ্ডার ইসরায়েল, পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে পারে। এটা আর কোনো দুর্বৃত্ত রাষ্ট্রের স্বপ্ন নয়। উত্তর কোরিয়া এখন পূর্ণাঙ্গ পারমাণবিক শক্তি। ইরানের সামরিক ব্যবস্থা পৃথিবীর অন্য যে কোনো দেশ থেকে আলাদা। এখানে দুটি সমান্তরাল সেনাবাহিনী কাজ করে। ইরানের নিয়মিত সেনাবাহিনী আর্তেশ এবং সমান্তরাল ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGC মিলে 2026 সালে প্রায় 4,20,000 সক্রিয় সামরিক সদস্য রয়েছে। আর্তেশে 3,50,000, নৌবাহিনীতে 18,000, বায়ুবাহিনীতে 37,000 এবং বিমান প্রতিরোধে 15,000 জন। আন্তর্জাতিক সমর চৌলকৌশলী গবেষণা প্রতিষ্ঠান IISS এর তথ্য অনুযায়ী IRGC এবং নিয়মিত সেনাবাহিনী মিলে মোট সক্রিয় সদস্য প্রায় 6,10,000 এবং অতিরিক্ত 3,50,000 রিজার্ভ বাহিনী প্রস্তুত রয়েছে। গ্লোবাল ফায়ার পাওয়ার সূচক 2026-এ ইরান 145টি দেশের মধ্যে 16তম স্থানে রয়েছে। বিশ্বের শীর্ষ 20টি সামরিক শক্তির একটি।
ইরানের বায়ুবাহিনীতে ৩৩০টিরও বেশি যুদ্ধবিমান এবং ৫০টিরও বেশি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে, তবে বায়ুবাহিনীকে প্রচলিত সামরিক শাখাগুলির মধ্যে সবচেয়ে দুর্বল হিসেবে বিবেচনা করা হয়। ইরান পুরনো আমেরিকান F-4 ফ্যান্টম এবং F-14 টমক্যাট যুদ্ধবিমানের পাশাপাশি রুশীয় এবং চীনা বিমানও ব্যবহার করে। তবে দেশটি নিজস্ব উৎপাদিত সাইকে, কাউসার এবং আজারাক্স যুদ্ধবিমান তৈরি করে প্রযুক্তিগত ব্যবধান কমানোর চেষ্টা করছে। ইরান মধ্যপ্রাচ্যের বৃহত্তম ব্যালিস্টিক মিসাইল ভান্ডারের অধিকারী, যেখানে বিভিন্ন পরিবারের প্রায় ৩,০০০-এরও বেশি ব্যালিস্টিক মিসাইল রয়েছে। এগুলি জাগ্রোস ও আলবুর্জ পর্বতমালা জুড়ে শক্তিশালী ভূগর্ভস্থ মিসাইল সিটিতে সংরক্ষিত। সেজ্জিল এবং খোররাম শহর মিসাইল সবচেয়ে বিপজ্জনক, যাদের পাল্লা ২,০০০ থেকে ৩,০০০ কিলোমিটার এবং ৭৫০ থেকে ১৫০০ কেজি ভারী ওয়ারহেড বহন করার ক্ষমতা আছে। এর বাইরে গাদর, এমাদ, ফাত্তাহ-2 মিসাইল এবং ১,৬৫০ কিলোমিটার পাল্লার পাভে ক্রুজ মিসাইলও আছে। ২০২৫ সালে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের আগে ইরানের ব্যালিস্টিক মিসাইল ভান্ডার ২৫০০ থেকে ৩,০০০-এর মধ্যে ছিল বলে বিশ্লেষকদের অনুমান। সংঘাতের পর এটি প্রায় অর্ধেকে নেমে আসে। তবে ইরানের শীর্ষ সামরিক পদাধিকারী জানান, দেশটি দেশীয়ভাবে উন্নত মিসাইল তৈরি করে তার ভান্ডার পুনরুদ্ধার করছেন। ইরান প্রায় ৩,৮৯৪টি ড্রোন পরিচালনা করে, যার মধ্যে ৮২% উদ্ধার মিশনে এবং ১৮% আক্রমণাত্মক কাজে ব্যবহৃত হয়। শাহেদ ২২৯ ড্রোন দীর্ঘ সময় উড়তে এবং অ্যান্টি আর্মার মিসাইল বহন করতে সক্ষম। আরাশ ২০০ ড্রোনের পাল্লা ২,০০০ কিলোমিটার পর্যন্ত এবং মহাজের 6 ড্রোন নজরদারি এবং নির্ভুল আক্রমণের কাজে ব্যবহৃত হয়। ইউক্রেন যুদ্ধে ইরানের শাহেদ ড্রোন রাশিয়ার মাধ্যমে ব্যবহৃত হয়েছে। কম খরচে উচ্চ প্রভাব তৈরি করা এই কৌশল বিশ্বের মনোযোগ কেড়েছে। ইরান হেজবুল্লাহ, হুথি এবং ইরাকি শিয়া মিলিশিয়ার মতো প্রক্সি গোষ্ঠীর মাধ্যমে আঞ্চলিক শক্তি প্রক্ষেপণ করে। এই কৌশল ইরানের সামরিক শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেয়, একটি ছায়া সেনাবাহিনী যা মধ্যপ্রাচ্য জুড়ে বিস্তৃত। ইরানের বৃহত্তম ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কেন্দ্র নাতানজে অবস্থিত, যা ২০২৫ এবং ২০২৬ উভয় হামলায় লক্ষ্যবস্তুতে পরিণত হয়। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানের পারমাণবিক এবং মিসাইল কাঠামো ধ্বংসের লক্ষ্যে বড় সামরিক অভিযান পরিচালনা করে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মূল্যায়ন অনুযায়ী ইরানের কাছে ইতিমধ্যে 60% বিশুদ্ধতায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ রয়েছে। পারমাণবিক অস্ত্রের জন্য প্রয়োজনীয় 90% মানে সমৃদ্ধিকরণে মাত্র ১ থেকে ২ সপ্তাহ লাগতে পারে, তবে একটি পূর্ণ ওয়ারহেড তৈরি করতে আরও মাসখানেক থেকে বছরখানেক লাগতে পারে। উত্তর কোরিয়া এবং ইরান, দুটি দেশ, দুটি কৌশল। উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্রকে তার অন্তিম নিরাপত্তার ঢাল বানিয়েছে। ইরান মিসাইল এবং প্রক্সি নেটওয়ার্কের মাধ্যমে একটি অদৃশ্য ইমরাজ্য করে তুলেছে। দুটি দেশই পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে, দুটি দেশই মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ করেছে। কিন্তু তাদের পার্থক্য হল, কিম জং উনের হাতে বোতাম আছে, খামেনাইর হাতে ছিল না। ইতিহাস আমাদের শেখায়, যে রাষ্ট্র পারমাণবিক অস্ত্র পায় তাকে সরাসরি আক্রমণ কেউ করে না। ইরান সেই শিক্ষা শিখতে চেষ্টা করছিল, উত্তর কোরিয়া সেই শিক্ষা অনেক আগেই পেয়েছে। বিশ্বের ভবিষ্যৎ নির্ভর করছে এই দুটি রাষ্ট্রকে কিভাবে সামলানো হয় তার উপর। এটি কূটনীতির যুদ্ধ।